এখন তারা বলছে যে এই 2 বছর ধরে এটা বানাইছিল, এটা যদি সাথে সাথে 2 মাসের মাথায় বের হয়েছে, এইটার কথা তারা বলবেন। এবং আমাদের সাংবাদিকরা মোটামুটি এই বিষয় নিয়ে কোনো কথা বলছেন না, ফলে ওদের ন্যারেটিভ গুলো তারা বলার চেষ্টা করে আয়না করোনা কেন্দ্র বানিয়েছে। চরদুয়ালিতে যেটা হয়েছে যে 8 জন 10 জন করে ভিকটিমকে নিয়ে যাওয়া হচ্ছে মাইক্রোবাসে করে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে। ওইখানকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকাল যে ইউনিট আছে র্যাব 8, তাদেরকে বলা হয়েছে তো আমাদের এতজন লোক আসবে, তোমরা খাবার রাখবে এবং এতজন ভিকটিম থাকবে, কি কি জিনিস বাজার করতে হবে সাক্ষীরা এসে কোর্টে বলছে। এতদিন তো তদন্ত পর্যায়ে ছিল, এখন তো কোর্টে এসে বলে ফেলেছে। বলা হতো এতগুলো বস্তা লাগবে, সিমেন্টের বস্তা, এত ফিট রশি লাগবে, তারপরে ট্রলার কয়টা লাগবে সেগুলো বলা হতো। মানে হচ্ছে রশি এবং সিমেন্ট কিসের জন্য লাগবে এখন আন্দাজ করেন আপনারা। যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কম্পাউন্ডে মাইক্রোবাস থামতো, বন্দীদেরকে কখনো গাড়ি থেকে নামানো হতো না, তাদের বাথরুম করার দরকার হতো জোগাড়েবার সব গাড়ির মধ্যে থাকতো, অফিসাররা নামতো, কারো বাথরুমে যাওয়ার দরকার হলে যেত, ওখান থেকে সরঞ্জামাদি তুলে চরদুয়ানির ঘাটে যেখানে ট্রলার বেড়ে জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে এনে ওই ঘাটে এসে থামে, মাছ নামায়, বরফ করা আছে সেখানে রাখে, তারপরে বাজারজাত করেন। যেদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযানে যাবে বা জিয়াউল হাসানের বাহিনী যাবে, সেদিন বাজারে এসে র্যাবের পক্ষ থেকে বলে দেওয়া হতো যে রাত 9টার পরে আজকে বাজার বন্ধ। রাত 9টার মধ্যে লাইট অফ করে সমস্ত দোকানপাট বন্ধ করে সবাইকে চলে যেতে হবে। র্যাবের গাড়ি এসে থামবে, 2টা 3টা মাইক্রোবাস যে কটা লাগে নামলো, ভিকটিমদেরকে একটা পর একটা ট্রলারে তোলা হলো। ট্রলারে তোলার পরে চরদুয়ানির খাল বেয়ে বলেশ্বর নদীতে গিয়ে পড়লো, বলেশ্বর নদীর থেকে সমুদ্রের মোহনার দিকে যেত। সেখানে জোয়ার ভাটার হিসাব তাদের কাছে থাকতো যে কত দূর থেকে ভাটা শুরু হবে, সেইখানে নিয়ে ভিকটিমদেরকে খোলের থেকে বের করতো, বের করে পাটাতনের কাছে নিয়ে এসে চোখে মুখে জনটুকু যেটা পড়ানো থাকতো সেটা খুলতো, মাথায় গুলি করতো, মরে যেত। কমান্ডো নাইটে পেট চিরে দিয়ে সিমেন্টের বস্তা রেডি থাকতো, পরিয়ে দিয়ে ফেলে দিত, যাতে লাশটা আর উজাড়ে বেশি না এমন জায়গায় ফেলা হতো যে ভাটার টানে একটা সমুদ্রে চলে যেত। মাথায় গুলি করার সময় মগজ এবং রক্ত ছিটে হাতে লাগতো, সেজন্য বালিশ দিত মাঝখানে, এখানে বালিশ দিয়ে গুলি করতো যে রক্তটা বালিশে। সাক্ষী এসে বলেছে যে আমরা বালিশ প্রতিদিন ধুতাম, কারণ এত বেশি মগজ রক্ত লাগতো, আবার শুকাতে হতো, কারণ আবার অপারেশন সময় আরেকটা বালিশ চাই। এই স্টোরি কেন প্রতিদিন পত্রিকা আসছে না? প্রত্যেক 5 থেকে 600 মানুষকে এবার হত্যা করা হয়েছে এই জায়গায়। আপনারা স্টোরি করেন না কেন? ভুলে যান কেন? কে পরে ঘুমের এই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কেন? কয়জন অফিসার এই অপরাধের সাথে জড়িত? গোটা বাহিনী তো এর সাথে জড়িত না। হাসিনা এই মানুষগুলোকে দানবে পরিণত করেছিল তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এই সরকার তো সেই সরকার না, এই সরকার তো জনগণের সরকার, এই ভিকটিমদের সরকার। তাহলে এরকম একটা দানবীয় আইন কেন রাখতে হবে যে অপরাধ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, সেইগুলো আইনটা করা হবে? এটা এই সরকারের কাজ তো না, এটা প্রত্যাশিতই না। এবং প্রোটেকশন দিলে আপনারা যে দিন শেষে বাঁচতে পারবেন না সেটা নাবিলা দেখিয়েছে, যে 20 বছর পরে হোক 10 বছর পরে হোক আপনাকে বের করে আনা যাবে। অপরাধের চিহ্ন তো থাকে। জিয়াউল হাসান বলতো যে আমি যা করেছি জীবনে কেউ কোনোদিন খুঁজে পাবো না, একেবারে পাই পাই করে তো বের করে নিয়ে এসছি আমরা। কোথায় গুলি করেছে, কিভাবে গুলি করেছে, গুলি করার সময় হাতে রক্ত আর মগজ লাগলে কি বলতো, সবই তো আমরা চাই। সুতরাং অপরাধ কোনো যায় এই ধরনের কালো আইন করার মানে। আমি সরকারকে অনুরোধ করছি, 6 মাস দিয়েছে আপনারা বলছেন অনেক সময় না, আসলে এটা অনেক সময়, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 1.5 বছর পেয়েছে, তারা অনেক কাজ করেছে। আপনি যদি সদিচ্ছা থাকে, মর্নিং শোজ দেখে আপনি এই জাতীয় কালো আইনের চিন্তা থেকে দূরে চলে আসেন। গোটা বাংলাদেশ আপনাদের পিছনে থাকবে, আমরা বলবো যে রিলেশন দরকার নেই, আপনারাই থাকেন, ভালো কাজ করেন। কিন্তু এইরকম কালো আইন করে যে দুঃস্বপ্নের মধ্য দিয়ে গোটা জাতি গিয়েছে বারবার, সেই দুঃস্বপ্নের দিকে আবার যাবো? এটার জন্য আপনাকে আমরা আনছি। আপনার শক্তির উৎসটা কোথায়? সরকারকে বলবো সেইটার দিকে তাকানো। এইটা বাংলাদেশের জনগণ তো আপনাদের প্রচার মেজরিটি দিয়েছি তো আমরা। তা আপনি জনগণের বিরুদ্ধে আইন করতে হবে কেন? বাহিনী কয়েকটা বাহিনীর সদস্যকে বাঁচানোর জন্য। যদি অপরাধ করে অবশ্যই তার বিচারের মুখোমুখি হতে হবে। আর যদি গুড গভর্নেন্সের জন্য বাহিনী কাজ করে তাদেরকে তো আমরা স্যালুট করি। সেনাবাহিনীকে কাজে নিয়ে আমরা নাচি নেই 5ই আগস্ট, কারণ ভালোবেসেছি তো, তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছে। যে মানুষগুলো আমাদের পক্ষে, জনগণের পক্ষে কাজ করবে তাদেরকে আমরা মাথায় তুলে না, কিন্তু যে আমাকে মাথায় গুলি করে বুড়িগঙ্গায় সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দিল তার বিচার করতে হবে। এই জায়গায় তো কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। মাসুদ ভাই বলছিলেন যে আদালত আরমানের যখন গুম হয়ে গেল, আমরা হেভিয়াস কর্পাস নিয়ে গেলে কি লাভ হতো? সিনহা পর্যন্ত চিফ জাস্টিস তখন ওপেন কোর্টে বললো যে তাকে তো ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, আসবে এটা মামলা করার দরকার নেই।
হাইকোর্টে প্রথম গুমের ঘটনায় আমি রিট পিটিশন নিয়ে আমি নিজে গিয়েছিলাম। ওয়ালিউল্লাহ এবং মুকাদ্দাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র শিবিরের নেতা, তাদেরকে আমিনবাজার থেকে তুলে নেওয়া হয়। আজ পর্যন্ত তারা ফেরত আসেনি। থার্ড রিট করেছিলাম গোলাম মর্তুজার জন্য, লাকিলি সে ফেরত এসেছে। এখন এই রিট করার পরে প্রথমে রুল ইস্যু হলো, তারপরে চূড়ান্ত শুনানির সময় সরকার এসে বলল হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে যদি আপনি স্বীকার করেন যে আপনি তুলে নিয়েছেন তাহলে বেআইনিভাবে আটক হয়েছে কিনা সেটার জন্য হাইকোর্ট দেখতে পারে। হাইকোর্ট হেভিয়াস কর্পাসে কোনো সাক্ষী প্রমাণ দিতে পারে না। তাহলে হাইকোর্ট বললো যে গভর্নমেন্ট বলছে আমি তুলে নেই, তো আপনার আমাদের কিছু করেন, মামলা জাজমেন্ট দিয়ে খারিজ করে দিল যে যেহেতু সরকার আর স্বীকার করছে না, সুতরাং আমাদের এখানে নির্ধারণ করার সুযোগ নেই তিনি বৈধভাবে আটক আছেন না অবৈধভাবে আছেন। ওয়ালিউল্লাহ মুকাদ্দাস গেল। গোলাম মর্তুজার ক্ষেত্রে যেটা হলো, গোলাম মর্তুজার জন্য আমি রিট করলাম, রিট শুনানির জন্য আসলো জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়ার বেঞ্চ। যেদিন চূড়ান্ত শুনানি হলো আমি স্টেটমেন্ট দিলাম, অ্যাপ্লিকেশন দিয়ে বললাম গোলাম মর্তুজা টিএফআই সেলের দোতলায় এত নম্বর রুমের মধ্যে আছে। স্পেসিফিক অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওই রাতে আরবানের বাবা শহীদ মীর কাশেম আলী, ওনার কাছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে ফোন করা হলো যে তাজুল সাহেবকে বলেন এই রিটটা প্রত্যাহার করুন, আমরা গোলাম মর্তুজাকে ছেড়ে দিব, নইলে কিন্তু মেরে ফেলব। মীর কাশেম আলী সাহেব আমার কাছে ফোন করলেন, খবর নিলেন, বললো যে এই খবর পাঠিয়েছে, কি করলাম। ভোরবেলা 8টার সময় আমি কোর্টে গেলাম, জাস্টিস ওয়াহাব মিয়ার চেম্বারে ঢুকলাম, যে বললাম স্যার এই ঘটনা, আমি তো আজকে শুনানির জন্য আছে, ওরা বলছে মামলা প্রত্যাহার করো নইলে কিন্তু মেরে ফেলব। তখন বললো আগে জীবনে বাঁচো, তুমি প্রত্যাহার করো। তারপরে যে আপনাকে জানাই রাখলাম যে কি পরিস্থিতিতে আমি এটা প্রত্যাহার করছি। প্রত্যাহার করলাম, ওই দিন প্রত্যাহার করলাম। ওই পরবর্তী রাত্রে তাকে রাজশাহীতে রেল স্টেশনের পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইল। বলল এই লোকটা রাজশাহী রেল স্টেশনের পাশে 44 দিন আত্মগোপনে থাকার পরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছিল। তাকে গ্রেফতার করার পরে তার কাছে দুটো অস্ত্র দিয়ে চালান দিল। এই মামলা জামিনের জন্য আসলো। আমি তখন আদালতে বললাম হাইকোর্টে যে এই লোকটা 44 দিন আত্মগোপনে ছিল, পুলিশ এটা কিভাবে পায়, কবে থেকে 44 দিন গণনা হলো, মানে এই 44 দিন সে র্যাবের কাছে বন্দী ছিল। তারা মনের ভুলে 44 দিন দেখে ফেলছে, এটা বেলজিয়ে দিয়েছে। এখন দেখেন যে আইনের প্রোটেকশনের কথা বলছেন, আদালতের জায়গা কিন্তু হাত বাঁধা থাকে, আদালত কত করে যেতে পারে, তদন্ত করে যদি রিপোর্ট না আসে আদালত কি করতে পারে। এই জায়গায় আদালতের ক্ষমতা কিন্তু লিমিটেড থাকছে। আমি আর লম্বা কথা বলবো না। ন্যায় বিচারের মূল কথা হচ্ছে নো ম্যান শ্যাল বি এ জাজ অফ হিজ ওন কজ। আপনি বাহিনীগুলো যেখানে অপরাধী তারা তাদের বিচারক হয়ে যাচ্ছে, তারা তদন্ত করছে তার নিজের কেসে। এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের পরিবর্তন, এটা করা যাবে না।